প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আবারও শুরু করছি ফাঁসির মঞ্চে কর্নেল তাহের এর দ্বিতীয় পর্ব। আমাদের অডিও বুকসগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের বইয়ের নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। তো চলুন শুরু করি। 10 জেলকোড 1919 অনুযায়ী প্রিজন সুপারিনটেন্ডেন্ট ওয়ারেন্ট পাবার পর ফাঁসির আদেশ কার্যকর করার জন্য যে দিনটি নির্ধারণ করবেন সেই দিনটি ওয়ারেন্ট পাবার দিন হতে 21 দিন আগে বা 28 দিন পরে হতে পারবে না। অর্থাৎ ওয়ারেন্ট পাবার 21 দিনের আগে কোনো ক্রমেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা সম্ভব নয়। কর্নেল তাহেরের বেলায় জেলকোডের এই আদেশটিও মানা হয়নি। 18 জুলাই 1976 রাষ্ট্রপতি কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল থাকার সিদ্ধান্ত হবার পর মাত্র 3 দিনের মধ্যে 21 জুলাই ভোররাতে কর্নেল তাহের বীর উত্তমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। মৃত্যুর পর বিশেষ সামরিক প্রহরায় ছাউনি তুলে 21 দিন কর্নেল তাহেরের কবরে পাহারা রাখা হয়। কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের একটি চিঠির মাধ্যমে তাহেরের মৃত্যুর আগে শেষ মুহূর্তের বর্ণনা দিয়েছেন। লরেন্স লিফশুটসলের বাংলাদেশ দি আনফিনিশড রেভলিউশন গ্রন্থে প্রকাশিত হয়েছে তার এই চিঠিতে তিনি বলেন, 1976 সালের 20 জুলাইয়ের রাতে তাহেরকে জানানো হলো 21 তারিখে ভোর 4 তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনি এই নির্দেশ মেনে নিলেন এবং যারা এই তথ্য নিয়ে এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানালেন। তারপর খুব স্বাভাবিকভাবে তিনি তার রাতের খাবার খেলেন। যখন এক মৌলবি তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অনুরোধ জানালেন, তখন তিনি বললেন, আমি কোনো পাপ করিনি। আপনাদের সমাজের কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারেনি। আমি পুরোপুরিভাবে সৎ ছিলাম এবং এখনও আছি। আপনারা যেতে পারেন, আমি এখন ঘুমাবো। এরূপ খুব শান্তভাবে তিনি ঘুমাতে গেলেন। রাত 3টায় তাকে জাগানো হলো। তিনি কতটুকু সময় পাবেন জিজ্ঞাসা করলেন। তারপর তিনি নিজেই শেভ করলেন, দাঁত পরিষ্কার করলেন এবং গোসল সারলেন। সেখানে উপস্থিত লোকজন তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো। তিনি তাদের থামিয়ে দিয়ে বললেন, আমি চাই না তোমরা আমার পবিত্র শরীর স্পর্শ করো। গোসলের পর তিনি তার জন্য চা তৈরি করতে বললেন। আমরা তাকে যে আম দিয়েছিলাম সেটা কাটতে বললেন। তারপর নিজেই তার জামাকাপড় জুতা পরে নিলেন। তিনি খুব চমৎকারভাবে একটি শার্ট গায়ে দিলেন, হাতঘড়ি পরলেন এবং সযত্নে চুল আঁচড়ালেন। এরপর তিনি উপস্থিত সবাইকে নিয়ে চা, আম এবং সিগারেট খেলেন। তার সাহস দেখে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ল। এরকম একজন লোকের মৃত্যুদণ্ড কেউ মেনে নিতে পারছিল না। তিনি তাদের সান্ত্বনা দিতে গিয়ে বললেন, তোমরা এত মুষড়ে পড়ছ কেন? হাসো, আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে চাই। মৃত্যু আমাকে পরাজিত করতে পারবে না। তার কোনো ইচ্ছা আছে কি না জানতে চাওয়া হলো। তিনি বললেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের সুখ চাই। এরপর তাহের জিজ্ঞেস করলেন, তার হাতে কি আর সময় আছে? তারা বলল, আর কিছুটা সময় তিনি পাবেন। তিনি তখন বললেন, তাহলে আমি একটা কবিতা আবৃত্তি করব। তিনি একটি কবিতা পড়লেন। তারপর বললেন, ঠিক আছে, আমি এখন তৈরি, চলো যাই, তোমাদের কাজ শেষ করো। তিনি সামনে এগুলেন এবং নিজেই ফাঁসির দড়ি গলায় তুলে নিলেন। তাহেরের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরী হওয়ার মধ্য দিয়ে দেশের ইতিহাসের সামরিক ট্রাইব্যুনালের প্রথম শিকারে পরিণত হন কর্নেল তাহের। আর এর মধ্য দিয়েই স্বাধীন দেশে প্রথম সামরিক আদালতের সূচনা হয়। ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা এই যে বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার অপরাধে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়, সেই বৈধ সরকার ছিল খালেদ মোশাররফ সরকার। আর এই সরকারের পতনের মাধ্যমেই ক্ষমতায় আসেন জেনারেল জিয়া। এই সরকারের পতনকে তিনি সিপাহী বিপ্লব বলে অভিহিত করেছেন এবং একে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। ফাঁসির পূর্বে তাহের যে কবিতাটি আবৃত্তি করেন সেটা হল, জন্মেছি সারা পৃথিবীকে ঝাঁকুনি দিতে, দিয়েই গেলাম। জন্মেছি সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়ে গেলাম। জন্মেছি তোমাদের বুকে পদচিহ্ন আঁকব বলে, এঁকেই গেলাম। জন্মেছি তোমাদের শোষণের হাতটুকু ভাঙব বলে, ভেঙে গেলাম।
জন্মেছি বঞ্চিতদের খেপিয়ে তুলব বলে, খেপিয়ে গেলাম। জন্মেছি কাঙালদের মুক্তির সুর শোনাব বলে, শুনিয়ে গেলাম। জন্মেছি ভণ্ডদের ভবিষ্যতের মাথা খাবো বলে, খেয়েই গেলাম। জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম। জন্মেছি জীবনটাকে বিলিয়ে দেব বলে, বিলিয়েই দিলাম। সব কালো আইন ভাঙতে হবে বার্তা পেলাম। চৈত্রের শেষে ঝড় বৈশাখে তাই জন্ম নিলাম। পাপী আর পাপ থেকে দূরে থাকব, তাই হাতে অস্ত্র নিলাম। ইতিহাস বলবেই শোকের মৃত্যু কবচ আমিই দিলাম। জন্ম আর মৃত্যুর দুটো বিশাল পাথর রেখে গেলাম। সেই পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম। পৃথিবী অবশেষে এবারের মতো বিদায় নিলাম। তথ্য নির্দেশ: ১. অ্যান্থনি ম্যাকারসন এর লিগেসি অব ব্লাড। ২. প্রাগুপ্ত। ৩. বাংলাদেশ সামরিক শাসন ও গণতন্ত্রের সংকট, মেজর রফিকুল ইসলাম, পিএসসি। ৪. প্রাগুপ্ত। ৫. সাক্ষাৎকার, বেগম লুৎফা তাহের। ৬. এ লিগেসি অব ব্লাড। ৭. সাক্ষাৎকার, বেগম লুৎফা তাহের। ৮. বাংলাদেশের সামরিক শাসন ও গণতন্ত্রের সংকট। ৯. এখন এই সময়, কর্নেল তাহের সংখ্যা। ১০. সাপ্তাহিক বিচিত্রা, বর্ষ ৫, সংখ্যা ৫। পরিশিষ্ট ১. কর্নেল তাহেরের সংক্ষিপ্ত জীবনী। লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের ১৪ নভেম্বর ১৯৩৮ সালের আসামের বদরপুরে জন্মগ্রহণ করেন। ৮ ভাই ৩ বোনের সংসারে তাহের ছিলেন তৃতীয় সন্তান। বাবা মহিউদ্দিন আহমেদ, মাতা আশরাফুন্নেসা। সিলেট এমসি কলেজ থেকে তাহের বিএ পাশ করেন। বিএ পরীক্ষা দিয়ে ফল প্রকাশ পর্যন্ত তাহের চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গাপুর হাই স্কুলে শিক্ষকতা করেন। বিএ পাশ করে তাহের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে এমএ ভর্তি হন। ১৯৫৯ সালে সমাজবিজ্ঞানে এমএ প্রথম বর্ষ শেষ করে সিদ্ধান্ত নেন সেনাবাহিনীতে যোগ দেবেন। সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৬০ সালে কমিশন লাভ করেন। প্রথমে পদাতিক বাহিনী, পরবর্তীতে ১৯৬৫ সাল থেকে পাকিস্তানের দুর্ধর্ষ কমান্ডো বাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের এলিট অফিসার হিসেবে তাহের কর্মরত থাকেন। ৬৫ সালের পাক ভারত যুদ্ধে তাহের শিয়ালকোট সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করে মারাত্মকভাবে আহত হন। ১৯৬৭ সাল হতে ৬৯ পর্যন্ত তাহের চট্টগ্রাম সেনানিবাসে কমান্ডো ব্যাটালিয়নে অবস্থান করেন। ৭ আগস্ট ১৯৬৯ সালে তাহের এক সময়ের ইডেন কলেজ ছাত্রী সংসদের সাংস্কৃতিক সম্পাদিকা লুৎফা বেগমকে বিবাহ করেন। ১৯৭০ সালে তিনি কোয়ার্টার স্টাফ কলেজের সিনিয়র টেকনিক্যাল কোর্সে যোগ দেন। তাহেরই ছিলেন একমাত্র বাঙালি অফিসার যাকে মেরুন প্যারাসুট উইং প্রদান করা হয়েছিল। তিনি ১৩৫টি স্ট্যাটিক লাইন প্যারাজাম্পের কৃতিত্বের অধিকারী ছিলেন। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিক্ষা কোর্সে অংশগ্রহণের জন্য তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেরণ করা হয়। জর্জিয়া, কলম্বিয়া রেঞ্জার ট্রেনিং কমান্ডো তাকে রেঞ্জার টেপ এ ভূষিত করে। ১৯৬৯-এর শেষের দিকে নর্থ ক্যারোলিনার স্পেশাল ফোর্সেস ট্রেনিং ইনস্টিটিউট থেকে তাহেরকে অনার্স ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া ২৫২ বার স্কাই জাম্প করার মতো দুর্দান্ত কৃতিত্বের অধিকারীও তিনি ছিলেন। উল্লেখ্য, সে সময়ে কোনো এলাইট অফিসার এতগুলো কৃতিত্ব অর্জন করতে সক্ষম হননি। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিংয়ের পর তার সার্টিফিকেটে লেখা হয়, এ যোদ্ধা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সেনাবাহিনীর সাথে যে কোনো অবস্থায় যুদ্ধ করতে সক্ষম। ২৫শে মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করে। তাহের তখন পাকিস্তানের কোয়েটায় স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে সিনিয়র টেকনিক্যাল কোরে অংশ নিচ্ছিলেন। ২৬শে মার্চ কোয়েটা সামরিক অফিসার ক্লাবে একজন পাঞ্জাবি অফিসার শেখ মুজিব সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তাহের তার প্রতিবাদ করলে তাকে বন্দী করা হয়। কয়েকবার পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ২৫শে জুলাই মেজর তাহের, মেজর মঞ্জুর, মেজর জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি এবং একজন সিপাহীসহ অ্যাবোটাবাদ থেকে ভারতের দেবীগড় সীমান্ত অতিক্রম করে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে তাহের নিযুক্ত হন। ১৪ নভেম্বর তার ৩৩তম জন্মদিনে কমলাপুর আক্রমণে পাকিস্তানি বাহিনীর একটি শেলের আঘাতে তিনি তার বাম পা হারান। সমগ্র মুক্তিযুদ্ধে
বীরুত্তমপূর্ণ অবদানের জন্য তাহের স্বাধীনতার পর বীর উত্তম খেতাবে ভূষিত হন। যুদ্ধের মধ্যেই মেজর তাহের স্বাধীন বাংলা সরকার কর্তৃক লেফটেন্যান্ট কর্নেলে উন্নীত হন। তাহেরের ভাই বোনেরা সকলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বড় ভাই আবু ইউসুফ সৌদি আরব থেকে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং যুদ্ধে বীরত্বের জন্য বীর বিক্রম খেতাবে ভূষিত হন। আরও দুই ভাই ওয়ারেসাত হোসেন বেলাল এবং সাখওয়াত হোসেন বাহারও বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। 1972 সালের এপ্রিল মাসে ভারতের পুনা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নকল পা লাগিয়ে দেশে প্রত্যাবর্তনের পর লেফটেন্যান্ট কর্নেল তাহেরকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম অ্যাডজুটেন্ট জেনারেল করা হয়। বঙ্গবন্ধু সরকারের সাথে মতৈক্য সৃষ্টি হলে কুমিল্লা ক্যান্টনমেন্টে 44তম ব্রিগেডের অধিনায়ক হিসেবে কর্মরত অবস্থায় 22শে সেপ্টেম্বর 1972 সালের এপ্রিল মাসে ভারতের পুনা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নকল পা লাগিয়ে দেশে প্রত্যাবর্তনের পর লেফটেন্যান্ট কর্নেল তাহেরকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম অ্যাডজুটেন্ট জেনারেল করা হয়। বঙ্গবন্ধু সরকারের সাথে মতানৈক্য কুমিল্লা ক্যান্টনমেন্টে 44তম ব্রিগেডের অধিনায়ক হিসেবে কর্মরত থাকা অবস্থায় 22শে সেপ্টেম্বর 1972 লেফটেন্যান্ট কর্নেল তাহের সেনাবাহিনী হতে পদত্যাগ করেন। পদত্যাগের পর তাহের নবগঠিত তৎকালীন রাজনৈতিক দল জাসদের সঙ্গে যুক্ত হন। 15ই আগস্ট 1975 সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হন। 7ই নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। 24শে নভেম্বর 1975 সালে তাহেরকে এস.এম. হল থেকে গ্রেপ্তার করা হয়। 15ই জুন 1976 সালে তাহের সহ 33 জনের বিরুদ্ধে বিশেষ সামরিক আদালত গঠন করা হয়। 17ই জুন বিচার শুরু হয়। 17ই জুলাই 1976 সালে সামরিক আদালতে তাহেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 21 জুলাই ভোর 4টায় কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। বিশেষ ট্রাইব্যুনালের রায় মৃত্যুদণ্ড। লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের অবসরপ্রাপ্ত বীরুত্তম। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য মৃত্যুদণ্ড বাদ যাবজ্জীবন কারাদণ্ড, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। 1 মেজর এম এ জলিল অবসরপ্রাপ্ত। 2 ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খান বীর বিক্রম। 12 বছর সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ড। 1 মেজর জিয়াউদ্দিন। 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ড। 1 আসম আব্দুর রব। 2 হাসানুল হক ইনু। 3 ডক্টর আনোয়ার হোসেন। 7 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ড। 1 সিরাজুল আলম খান। 2 কর্পোরাল আলতাফ হোসেন। 3 কর্পোরাল শামসুল হক। 5 বছর সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড। 1 নায়েক সুবেদার মোহাম্মদ জালাল উদ্দিন অনুপস্থিত। 2 হাবিলদার এম এ বারেক অনুপস্থিত। 3 রবিউল আলম। 4 মিসেস সালেহা বেগম। 5 নায়েক সিদ্দিকুর রহমান। 1 বছর সশ্রম কারাদণ্ড, 500 টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ড। 1 হাবিলদার আব্দুল হাই মজুমদার। 2 কর্পোরাল এ মজিদ। বেকুসুর খালাস। 1 ডক্টর আখলাকুর রহমান। 2 আনোয়ার সিদ্দিক। 3 জনাব মহিউদ্দিন অনুপস্থিত। 4 নায়েক সুবেদার বজলুর রহমান। 5 মাহমুদুর রহমান মান্না। 6 ওয়ারেসাত হোসেন বেলাল। 7 মোহাম্মদ শাহজাহান। 8 সাংবাদিক KBM মাহমুদ। 9 শরীফ নুরুল আম্বিয়া অনুপস্থিত। 10 হাবিলদার সুলতান আহমদ। 11 নায়েক এ বাড়ি। 12 সার্জেন্ট কাজী রকুন উদ্দিন। 13 নায়েক সুবেদার এ লতিফ আকন্দ। 14 নায়েক শামসুদ্দিন। 15 সার্জেন্ট সৈয়দ রফিকুল ইসলাম। বিপ্লবী সৈনিক সংস্থার 12 দফা দাবিনামা। যেই 12 দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীসমূহের সাধারণ সৈনিকরা 7ই নভেম্বরের অভ্যুত্থানে সামিল হয়েছিল। দাবিগুলো ছিল: 1 আমাদের বিপ্লব নেতা বদলানোর জন্য নয়, এই বিপ্লব গরিব শ্রেণীর স্বার্থের জন্য। এতদিন আমরা ছিলাম ধনীদের বাহিনী, ধনীরা তাদের স্বার্থে আমাদের ব্যবহার করেছে।
15ই আগস্ট তার প্রমাণ। তাই এবার আমরা ধনীদের দ্বারা বা ধনীদের স্বার্থে অভ্যুত্থান করিনি, আমরা বিপ্লব করেছি। আমরা জনতার সঙ্গে একত্র হয়েই বিপ্লবে নেমেছি। আমরা জনতার সঙ্গে থাকতে চাই। আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনী হবে গরিব শ্রেণীর স্বার্থ রক্ষার একটি গণবাহিনী। 2. অবিলম্বে রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। 3. রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 4. অফিসার ও জওয়ানদের ভেদাভেদ দূর করতে হবে। অফিসারদের আলাদাভাবে নিযুক্ত না করে সামরিক শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী সামরিক বাহিনী থেকেই পদমর্যাদা নির্ণয় করতে হবে। 5. অফিসার ও জওয়ানদের একই রেশন ও একই রকম থাকার ব্যবস্থা করতে হবে। 6. অফিসারদের জন্য আর্মির কোনো জওয়ানকে ব্যাটম্যান হিসাবে নিযুক্ত করা চলবে না। 7. মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান এবং আজকের বিপ্লবে যে সমস্ত দেশপ্রেমিক ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। 8. ব্রিটিশ আমলের আইনকানুন বদলাতে হবে। 9. সমস্ত দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। বিদেশে যারা টাকা জমিয়েছেন তাদের টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে। 10. যে সমস্ত সামরিক অফিসার ও জওয়ানদের বিদেশে পাঠানো হয়েছে তাদের দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। 11. জওয়ানদের বেতন 7ম গ্রেড করতে হবে এবং ফ্যামিলি অ্যাকোমোডেশন ফ্রি দিতে হবে। 12. পাকিস্তান ফেরত সামরিক বাহিনীর লোকদের 18 মাসের বেতন দিতে হবে। কর্নেল আবু তাহের বা জাসদ এই 12 দফা দাবিনামা প্রণয়ন করেননি, সৈনিক সংস্থা তা তৈরি করেছিল। জাসদ তাতে সামান্যই সম্পাদনা করেছে। বিশেষ সামরিক ট্রাইব্যুনালের ষড়যন্ত্র মামলার রায়। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড, মেজর জলিল ও অপর একজনের যাবজ্জীবন, মেজর জিয়াউদ্দিন, রব, সিরাজুল আলমসহ 14 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা। বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গতকাল শনিবার ষড়যন্ত্র মামলায় রায় প্রদান করেছেন। এই ষড়যন্ত্র মামলায় সরকার উৎখাতের চেষ্টা এবং সশস্ত্র বাহিনীতে অন্তর্ঘাতী কার্যকলাপের দায়ে তথাকথিত গণবাহিনী ও অধুনালিপ্ত জাসদের কতিপয় নেতার বিচার করা হয়। ফৌজদারি দণ্ডবিধি 121 ক ধারা এবং 1975 সালের 1 নং সামরিক আইনের 13 নং বিধি মোতাবেক এই বিচার সমাধা করা হয়। বিশেষ সামরিক ট্রাইব্যুনালের অন্যতম আসামি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপরদিকে মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তাহেরের ভাই জনাব আবু ইউসুফ খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেনাবাহিনী পলাতক অফিসার মেজর জিয়াউদ্দিন আহমেদকে 12 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অধুনালুপ্ত জাসদের নেতা এএসএম আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব রসায়নের প্রভাষক জনাব ডক্টর আনোয়ার হোসেন এবং অপর একজন জাসদ নেতা জনাব হাসানুল হক ইনুকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অধুনালুপ্ত জাসদ নেতা জনাব সিরাজুল আলম খান, কর্পোরাল আলতাফ হোসেন এবং কর্পোরাল শামসুল হককে 7 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ট্রাইব্যুনাল ষড়যন্ত্র মামলায় নিম্নলিখিত ব্যক্তিদের শাস্তি প্রদান করা হয়েছে: নায়েক সুবেদার মোহাম্মদ জালাল উদ্দিন, অনুপস্থিতিতে বিচার। অনুপস্থিতিতে বিচার: হাবিলদার এম এ বারেক অনুপস্থিত, রবিউল আলম, মিসেস সালেহা বেগম এবং নায়েক সিদ্দিকুর রহমান। তাদের প্রত্যেককে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 1 বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। হাবিলদার আব্দুল হাই মজুমদার ও কর্পোরাল এ মজিদকে 1 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 500 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। নিম্নলিখিত অভিযুক্তদের বেকসুর খালাস দেয়া হয়েছে: ডক্টর আখলাকুর রহমান, জনাব আনোয়ার সিদ্দিক, জনাব মহিউদ্দিন। অনুপস্থিতিতে বিচার: নায়েক সুবেদার বজলুর রহমান, জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব ওয়ারেসাত হোসেন বেলাল, জনাব মোহাম্মদ শাহজাহান, জনাব KBM মাহমুদ,
শরীফ নুরুল আম্বিয়া অনুপস্থিতিতে বিচার, হাবিলদার সুলতান আহমেদ, নায়ক এ বাড়ি, সার্জেন্ট কাজী রকুনউদ্দিন, নায়েক সুবেদার এ লতিফ আকন্দ, নায়েক শামসুদ্দিন এবং সার্জেন্ট সৈয়দ রফিকুল ইসলাম। মামলার বিবরণে বলা হয়, মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল, জনাব এ এস এম আব্দুর রব, জনাব সিরাজুল আলম খান, অধ্যাপক আনোয়ার হোসেন, জনাব হাসানুল হক ওরফে ইনু, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহের, মেজর জিয়াউদ্দিন আহমেদ, পলাতক প্রমুখ জাসদ নেতা আরও অনেকের যোগসাদশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা, হাঙ্গামার মাধ্যমে সরকার উৎখাত এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জনগণ ও সেনাবাহিনীর গৌরদীপ্ত বিপ্লবের সুফল সম্পূর্ণভাবে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে তথাকথিত গণবাহিনীকে এর স্থলাভিষিক্ত করার উদ্দেশ্যে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহের এবং তার কতিপয় সহযোগী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ররোচিত করেছিল বা প্রচারণা দানের চেষ্টা করেছিল। তারা রাজনৈতিক ক্লাস পরিচালনা করতেন, আপত্তিকর বইপত্র ও ইশতেহার এবং অর্থ সশস্ত্র বাহিনীর মধ্যে বিতরণ করতেন। নিয়মিত বাহিনীর অবসান ও ধ্বংস ষড়যন্ত্রকারীদের প্রধান লক্ষ্য ছিল। তারা সেনাবাহিনীর স্কুলে জাসদ ও কাদের সিদ্দিকীর তথাকথিত গণবাহিনীকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এটাও দেশপ্রেমিক জনসাধারণের কাছে সুবিদিত যে জাসদের সশস্ত্র লোকেরা অদ্যবধি রাজনৈতিক খুন-খারাবি চালাচ্ছে এবং নিরীহ মানুষ খুন করছে। সীমান্তের কাদেরিয়া বাহিনীর কার্যকলাপ সম্পর্কেও তারা অবহিত আছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর ষড়যন্ত্রকারীরা নাশকতামূলক পন্থায় ক্ষমতা দখলের চেষ্টায় লিপ্ত থাকে। সে সময়ে বিরাজমান পরিস্থিতিতে গণবাহিনীর তথাকথিত নেতারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর গৌরবময় বিপ্লবের সফলতার সকল দাবিদার সেজে বসেছে, কিন্তু শীঘ্রই তাদের মুখোশ উন্মোচিত হয়। দেশপ্রেমিক সৈনিকরা সেনাবাহিনীর চিফ অফ স্টাফকে উদ্ধার করে এবং তার ডাকে অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফিরে যায়। সেনাবাহিনীর স্বদেশপ্রেম ও শৃঙ্খলাবোধে। পরিশিষ্ট ২, জেলখানা থেকে স্ত্রী লুৎফা তাহেরকে পাঠানো কর্নেল তাহেরের চিঠি। ঢাকা সেন্ট্রাল জেল, ৯ জুলাই ৭৬, ভোর ৪টা। প্রিয় লুৎফা, ভোর ৪টায় উঠে তোমাকে লিখছি, এতে তুমি নিশ্চয়ই খুবই অবাক হয়ে যাবে। জেলখানায় এসে এটা একটা বড় পরিবর্তন। ভোর ৪টায় ঘুম ভেঙে যাবে, শুয়ে থাকতে ভালো লাগে না। এই সময়টা লেখার কাজগুলো শেষ করি, ৪টা থেকে ৭টা পর্যন্ত। তুমি তো জানো, গ্রেপ্তারের পর থেকে আমাকে একলা রাখা হয়। ঢাকা জেলেও সেই ব্যবস্থা। নানা কাজে সাহায্য করার জন্য ৪ জন কয়েদি দেয়া হয়েছে। জেলখানায় এরাই আমার বর্তমান অনুগত অনুসারী। ইতিমধ্যে তাই হয়ে উঠেছে মনে হয়। আমার প্রতি এদের যত্নের বাড়াবাড়ি অনেক সময় উপদ্রব হয়ে ওঠে। ব্যক্তিগত কাজগুলো করে হালিম, ১৮ বছরের ছেলে, রাজনৈতিক দলের ছেলে, অস্ত্র আইনে ১.৫ বছরের সাজা হয়েছে। আমার বিছানা ছাড়ার সাথে সাথেই সে উঠে বসবে। ৭টা পর্যন্ত ৩ কাপ চা খাওয়া হয়ে যায়। ভোরের এই সময়টা ভালোই লাগে। ঢাকা জেলে কাক ছাড়া আর অন্য কোনো পাখি নেই। কাক ডাকা শুরু হয় ভোর ৫টা থেকে। জেলগেটের পাশেই উঁচু দেয়াল দিয়ে ঘিরে একটি বেশ বড় জায়গায় আমাকে রাখা হয়েছে। ২টো বড় বড় কামরা, বাথরুম, কমোড রয়েছে। ভাববে না, বেড়াবার জায়গাও রয়েছে, বাগানও রয়েছে। ঘরের বাইরে পানির ট্যাঙ্কে অনেকগুলো তেলাপিয়া মাছ ছেড়েছি। এদের জন্ম, জীবন, প্রেম, ভালোবাসা, বংশবৃদ্ধি ও জীবন সংঘাত সম্বন্ধে ইতিমধ্যে বেশ বিজ্ঞ হয়ে উঠেছি। বাগানের মাঝখানে সিমেন্ট ও পাথরের টুকরো দিয়ে আমাদের ৪ জন অনুসারী নিয়ে তৈরি করেছি একটা পাহাড়। এটা বেশ ভালোই হয়েছে। বহুদিন থাকবে আমার ঢাকা জেলে থাকার স্মৃতি নিয়ে। বাগানটিও বেশ সুন্দর হয়ে উঠেছে। জেলে এসে জীবন ও কর্মের বিচার করা যায় একটি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে। বাইরের নানান কাজে তা সম্ভব হয় না। কর্মজীবনের শুরু থেকে নানা ঘটনা আমাদেরকে নিয়ে গেছে একটি বৃহৎ দায়িত্বের ক্ষেত্রে, একটি দেশ, একটি জাতি ও সুন্দর সমাজ সৃষ্টির কাজে। একটি অবাক কর্মক্ষেত্র। দুর্বলতার কোনো অবকাশই এখানে নেই।
জীবনের সাধারণ দায়িত্বগুলি যা জীবনকে সাধারণ অর্থে নিশ্চিত করে ও তাকেই আঁকড়ে থাকার মোহ দেয়। জীবনের সাধারণ দায়িত্বগুলি যা জীবনকে সাধারণ অর্থে নিশ্চিত করে ও তাকেই আঁকড়ে থাকার মোহ দেয়, অনেক অংশে বিভ্রান্তও করে। সেই দায়িত্বগুলিকে অবহেলা করতে হয়েছে। আমার অজ্ঞতায় আমাদের ভালোবাসাকে আমি অনেক সময় এই সাধারণ দায়িত্ব পালনের আওতায় এনেছি, অনেক ক্ষেত্রে অবহেলাও করেছি। জেলখানায় একাকী জীবনে আমাদের বন্ধনের গভীরতা আমি জানতে পেরেছি। আমার সেই অবহেলাগুলো আমাকে মাঝে মাঝে পীড়া দেয়। মনের গভীরে কি আমরা এক নই? কোর্ট শুরু হওয়ার পর থেকে আমরা সবাই সারাদিন একসঙ্গে থাকতে পারি, এটা বর্তমানের বড় লাভ। এই কোর্টের বৃত্তান্ত খবরের কাগজে বের হলে আমাদেরকে এখন পর্যন্ত কেউ জেলে আটকে রাখতে পারত না। সারা দেশের মানুষ ও সৈনিকরা ৭ই নভেম্বরের চাইতে বহুগুণ বড় আকারে বের হয়ে আসত। সরকারি সাক্ষীরাই বলেছে, বাংলাদেশকে রক্ষা করার জন্য ৭ই নভেম্বরে কর্নেল তাহেরের নির্দেশে সিপাহী বিপ্লব হয়। এই সাক্ষীদের দ্বারা আমাদেরকে কোনো অভিযোগে অভিযুক্ত করতে পারবে না। এই কোর্টটি একটি আজব ব্যাপার। একে কোর্ট কোনো অর্থেই বলা চলে না। চেয়ারম্যানের আচরণ ও ব্যবহার একটি থানার দারোগার মতো। আমরাও তাকে সেভাবেই গ্রহণ করি। তারা তাদের কাজ করে, আমরা আমাদের আলাপ আলোচনা নিয়ে থাকি। ভাইজান ভালোই আছেন? জেলখানাকে ভাইজান কেমনভাবে গ্রহণ করেন সেজন্য আমি অত্যন্ত চিন্তায় ছিলাম। ভাববার কিছু নেই, ভাইজান আমাদের সবার জন্য একজন আসল নেতা। আনোয়ার কোর্ট শেষে আমাদেরকে তার উদাত্ত কণ্ঠে কবিতা শোনায়। তবে তার কবিতা শোনার জন্য পুলিশ ও আর্মির লোকেরা ভিড় জমায়। জিয়া সুন্দরবনে ও শিকলপড়া ছল গান গায়। আমাদের মধ্যে একমাত্র মহিলা সালেহা তার স্বভাবসিদ্ধ সূক্ষ্ম কৌতুকে কোর্টকে বিব্রত করে। আমরা ভাইরা ছাড়া আর সবাই কবিতা লিখতে শুরু করেছে। অনেক সুকান্ত ও নজরুল জন্ম নিয়েছে কোর্টরুমের ছোট্ট বদ্ধ ঘরে। জলিল প্রতিদিনই একটি করে কবিতা লিখছে, বাংলা ও ইংরেজিতে। বেলাল সকলের অত্যন্ত প্রিয়। জেলখানায় সবাই তাকে সমীহ করে। রব হচ্ছে আমাদের অফুরন্ত ভাণ্ডার। কার কি চাই তার দিকে তার সজাগ দৃষ্টি। মেজর জলিল আজকাল বিশেষ রাগ করে না। প্রথম দিকে একদিন বলেছিল চেয়ারম্যানকে, ইউ আর এ কর্নেল অর এ ডামি। চেয়ারম্যান বলে, আই এম এ কর্নেল। পরশুদিন ভাইজান বলেন, আই ফিল দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য প্রসিকিউশন আর ওয়ান পাইস অ্যান্ড ইট মাই স্টেইং হিয়ার অ্যান্ড এঙ্গেজিং অন লয়ার্স আর মিনিংলেস। এভাবেই কোর্ট চলছে। ৭ই নভেম্বর আমি রক্তপাত ছাড়া যে পরিবর্তন আনতে চেয়েছিলাম, ধনিক শ্রেণী তা ব্যাহত করে। তাদের জন্য তারা একটি বৃহৎ রক্তপাত ক্ষেত্র প্রস্তুত করল। সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হবেই, একে কেউ বাধা দিতে পারবে না। বেঈমান জিয়া আমাদেরকে জেলখানায় বিচার করতে বসে আরও আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করল। লাভ জনগণেরই। আমাদের জন্য তোমরা কোনো চিন্তা করো না। কাজের মাঝেই জীবনের সার্থকতা। আমার জন্য যদি তুমি গৌরব বোধ করতে পারো, তা কি যথেষ্ট নয়? আম্মা এসেছেন কি? ডলি জলি কেমন? আমার যিশুকে আদর দিও, সবাইকে স্নেহ দেবে। দৈনন্দিন ঘটনা দিয়ে বিষয়কে বিচার করবে না। সামগ্রিকভাবে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। তুমি আমার অনেক আদরণীয়। তোমার ওই তাহের। ৯ জুলাই ১৯৭৬, ঢাকা সেন্ট্রাল জেল থেকে স্ত্রী লুৎফাকে লেখা তাহেরের চিঠি। ঢাকা সেন্ট্রাল জেল, ১৫ জুলাই ১৯৭৬। আমার আদরের লুৎফা, তোমার পত্র পেয়েছি। আমার পূর্বপত্রখানা পড়ে তুমি হয়তো খুবই হেসেছ। তোমার কবিতাটি জলিল রেখে দিয়েছে ও সবাইকে দেখায়। জিয়ার পত্র, জলিলের কবিতা পেয়েছ নিশ্চয়ই। এরা সবাই আমাকে বিশেষভাবে ভালোবাসে। গত কয়েকদিন কাটল আমাদের জবানবন্দিতে। আনোয়ার শুরু করছে ও আমি শেষ করেছি। আনোয়ারের জবানবন্দি সবাইকে সম্মোহিত করেছিল। মেজর জলিল ২.৫ ঘণ্টাকালীন বক্তব্যে যে শক্তিশালী ও অনুরাগ প্রকাশ করে, তা
তা কেবলমাত্র একজন বিপ্লবীর কাছ থেকেই আশা করা যায়। ইনু ও মান্নার বক্তব্য অপূর্ব। ভাষাতত্ত্ব ও নৈতিকতার দিক থেকে সালেহা সবাইকে অবাক করে। ভাইজান তার গোছানো কথার শেষে বলেন, I am a taxpayer. The officers who prepared the false case against me are maintained by me. The tribunal by now released that how corrupt and inefficient they are. I would request the chairman of the tribunal to recommendation against them. বেলাল ছোট কথায় বেশ সুন্দরভাবে তার মূল কথাগুলো তুলে ধরে। ট্রাইব্যুনালের নানা বাধা বিপত্তি কাটিয়ে প্রায় 6 ঘন্টা যাবৎ আমি আমার জবানবন্দি বলি। নানা বাদানুবাদে অপ্রিয় কথাও আসে। তোমাকে কয়েকটি শোনাই। 7ই নভেম্বরে আমার ভূমিকা বর্ণনা শেষে, If this is an act of treachery, I would commit that act again and again. এক পর্যায়ে কোর্ট আমাকে বাধা দেওয়ার চেষ্টা করল। This tribunal can neither acquit me nor punish me. I do not care for this tribunal. জিয়ার বেইমানি প্রসঙ্গে, This is only one example of such treachery in our history, and that is of মীর জাফর। কোর্ট এই কথা রেকর্ড করতে অস্বীকার করে। এতে আমাকে বলতে হয় চেয়ারম্যানের উদ্দেশ্যে, I have seen many small people in my life, but never a smaller than you. অবশেষে এই প্রসঙ্গে কোর্ট রেকর্ড করে, Fortunately for us today is not 1957. Today is 1976. We have the revolutionary soldiers. We have the revolutionary people to frustrate the evil design of conspirator like জিয়াউর রহমান। জেলখানায় আমাদের প্রতি ব্যবহারের কথায়, I am a free man. I earned my freedom though my deeds. The high walls of the jail, solitary confinement, chains in my hand, cannot take away my freedom. A law, not a, unless it is good law, aiming at good of the people and good of the country. So is an ordinance. This courtroom was prepared before the promulgation of the trial ordinance. This tribunal was constituted before the promulgation of the ordinance. The ordinance was promulgated to suit evil design of the government. It is bad ordinance, a black ordinance. It is not legal or moral sanction. This tribunal has no moral sanction or legal sanction to try me. Tribunal কার্যকলাপ প্রসঙ্গে, this tribunal was put to shame to what all human civilization achieved through constant endeavor from the very beginning till today. উপসংহার, I am the soul of my nation. I would argue you to be the soul of your nation, so that you may serve and protect your nation as you like to serve and protect your soul. I warn this anti-people reactionary government and warn this tribunal. I warn our evil gentry. Do not ever dare to intimidate me. Do not ever dare to tempt me. In doing that, you will hurt the soul of your nation. Victory to the revolution, victory to the people. Long live Bangladesh. কোর্টের অনেক কথা শুনলাম। চাকলাদারদের কাছে আনোয়ার ভাইজান ও আমার পুরো জবানবন্দি আছে। তোমাদের আর্থিক সংকট নিরসনের জন্য চেষ্টা করছি, কিন্তু প্রতিদিন কোর্ট ও এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে বলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তুমি বিশেষ শঙ্কিত বলে মনে হয়। জনগণের জয়যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভয়ের কিছু নেই। জলিল আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। কয়দিন হলো আমার সম্বন্ধে তার স্বপ্ন, চারিদিকে হাজার হাজার উৎসাহ ভরা সৈনিকের মাঝে সাদা হাতিতে চড়ে আমি যাচ্ছি। এরকম অবস্থাতে বেশ মজাই হয়। কিন্তু সাদা হাতি ব্রাহ্মদেশ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বিকল্প ব্যবস্থা অনুযায়ী হাতির গায়ে সাদা কাপড় ব্যবহার করা যেতে পারে। গতকাল ছিলাম 6 নম্বর সেলে। আনোয়ার, বেলাল ও রবিউল আমার পাশের সেলে ছিল। ভাইজান ছিল 26 নম্বর সেলে। ভাইজানকে সরানো হচ্ছে। আমাদের কয়েকজনকে প্রতিদিনই এমনইভাবে সরানো হয়
যাতে বাইরে থেকে কেউ এসে সহজে আমাদেরকে খুঁজে না পায়। কি বুদ্ধি! জেলখানার ভেতর আর্মড পুলিশ আনা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। সেলের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। সরকার ভীত সন্ত্রস্ত। ফল হয়েছে সবাই আমাদের আরও সম্মান করে ও ভালো চোখে দেখে। আমি তোমাকে বোধহয় আমার মনের কথা বোঝাতে পেরেছি। নিতু, যিশু ও মিশুর কথা ও অন্যান্য বাচ্চাদের কথা কি আমি ভাবি না? কিন্তু ভাবনাকে একটি ভীতিকর পর্যায়ে নিয়ে যাবার কি প্রয়োজন? তাতে লাভই বা কী? আমাদের ভাগ্য জনগণের ভাগ্যের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এসো আমরা সেদিনের দিকে তাকাই, যেদিনের চিত্রগাথা আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়। জনগণের জয়যাত্রা তো শুরু হয়ে গেছে 7ই নভেম্বর থেকে। মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েও কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। জিয়াকে আস্তাকুর থেকে তুলে এনে তাকে দিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ সম্মান, কিন্তু সে আস্তাকুরেই ফিরে গেছে। ইতিহাস আমার পক্ষে। আমাদের জীবনে নানা আঘাত, দুঃখ এসেছে তীব্রভাবে, প্রকাশের অবকাশও নেই। ভয়, যদি কেউ আমাকে সমবেদনা জানাতে আসে, আমাকে, আমার জাতিকে ছোট করে। তাই মাঝে মাঝে মন ব্যাকুল হয়। তোমাকে পেতে চাই নিবিড়ভাবে। তোমার স্পর্শ, তোমার মৃদু পরশ আমাকে শান্ত করুক। আমার আদরণীয় তোমারই তাহের। 15ই জুলাই 1976 লুৎফাকে লেখা তাহেরের চিঠি, যার মধ্যে তাহের কোর্ট সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছে। ঢাকা সেন্ট্রাল জেল, 18ই জুলাই 1976 সাল। শ্রদ্ধেয় আব্বা, আম্মা, প্রিয় লুৎফা, ভাইজান, আমার ভাই ও বোনেরা, গতকাল বিকালবেলা ট্রাইব্যুনালে রায় দেওয়া হয়েছে আমার মৃত্যুদণ্ড। ভাইজান ও মেজর জলিল যাবজ্জীবন কারাদণ্ড, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। আনোয়ার, ইনু, রব ও মেজর জিয়া 14 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। সালেহা, রবিউল 5 বছর সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ডক্টর আখলাক, সাংবাদিক মাহমুদ, মান্নাসহ 13 জনকে মুক্তিদান। সর্বশেষ ট্রাইব্যুনাল আমার মৃত্যুদণ্ড ঘোষণা করে বেত্রাহত কুকুরের মতো তাড়াহুড়ো করে বিচারকক্ষ পরিত্যাগ করল। হঠাৎ সাংবাদিক মাহমুদা সাহেব কান্নায় ভেঙে পড়লেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমার কান্না সেজন্য যে একজন বাঙালি কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড রায় ঘোষণা করতে পারল। বোন সালেহা হঠাৎ টয়লেট রুমে যেয়ে কাঁদতে শুরু করল। সালেহাকে ডেকে এনে যখন বললাম, তোমার কাছ থেকে এই দুর্বলতা কখনোই আশা করি না, সালেহা বলল, আমি কাঁদি নাই, আমি হাসছি। হাসি কান্নায় এই বোনটি আমার অপূর্ব। জেলখানার এই বিচারকক্ষে এসে প্রথম তার সাথে আমার দেখা। এই বোনটি আমার জীবন। এই বোনটিকে আমার ভীষণ ভালো লাগে। কোন জাতি এর মতো বোন সৃষ্টি করতে পারে? সমগ্র সাক্ষী অভিযুক্তদের শুধু একটি কথা, কেন তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হলো না? মেজর জিয়া বসে আমার উদ্দেশ্যে একটি কবিতা লিখল। জেলখানায় এই ক্ষুদ্র কক্ষে হঠাৎ আওয়াজ উঠল, তাহের ভাই লাল সালাম। সমস্ত জেলখানা প্রকম্পিত হয়ে উঠল। জেলখানার উঁচু দেয়াল এই ধ্বনিকে কি আটকে রাখতে পারবে? এই প্রতিধ্বনি কি পৌঁছাবে না আমার দেশের মানুষের মনের কোঠায়? রায় শুনে আমাদের আইনজীবীরা হঠাৎ হতবাক হয়ে গেলেন। তারা এসে আমাকে বললেন, যদিও এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপিল করা যায় না, তবু তারা সুপ্রিম কোর্টে রিট করবেন, কারণ সম্পূর্ণ বেআইনিভাবে এই আদালত তার কাজ চালিয়েছে ও রায় দিয়েছে। সাথে সাথে রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন বলে বললেন। আমি তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করা চলবে না। এই রাষ্ট্রপতিকে আমি রাষ্ট্রপতির আসনে বসিয়েছি। এই দেশদ্রোহীদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাইব না। সবাই আমার কাছ থেকে কয়েকটি কথা শুনতে চাইল। এর মধ্যে জেল কর্তৃপক্ষ আমাদেরকে সরিয়ে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। আমি বললাম, আমি যখন একা থাকি তখন ভয়, লোভ, লালসা আমাকে চারদিক থেকে এসে আক্রমণ করে। আমি যখন আপনাদের মাঝে থাকি তখন সমস্ত ভয়, লোভ, লালসা দূরে চলে যায়। আমি সাহসী হই। আমি বিপ্লবের সাহসী রূপে নিজেকে দেখতে পাই। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করার এক অপরাজেয় শক্তি আমার মধ্যে প্রবেশ করে। তাই আমাদের একাকিত্বকে বিসর্জন দিয়ে আমরা সবার মাঝে প্রকাশিত হতে চাই। সেজন্যই আমাদের সংগ্রাম। সবাই একে একে বিদায় নিয়ে যাচ্ছে। অশ্রুসজল চোখ,
বেশ কিছুদিন সবাই একত্রে কাটিয়েছি। আবার কবে দেখা হবে? সালেহা আমার সাথে যাবে। ভাইজান আনোয়ারকে চিত্তচাঞ্চল্য স্পর্শ করতে পারেনি, কিন্তু তাদেরকে তো আমি জানি। আমাকে সাহস দেবার জন্য তাদের অভিনয়। বেলালের চোখ ছলছল করছে, কান্নায় ভেঙে পড়তে চায়। জলিল, রব, জিয়া আমাকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করল। এই আলিঙ্গন অবিচ্ছেদ্য। এমনিভাবে দৃঢ় আলিঙ্গনে আমরা সমগ্র জাতির সঙ্গে আবদ্ধ। কেউ তা ভাঙতে পারবে না। সবাই চলে গেল। আমি আর সালেহা বের হয়ে এলাম। সালেহা চলে গেল তার সেলে। আমি সেলে আবদ্ধ কয়েদি ও রাজবন্দীরা অধীর আগ্রহে তাকিয়ে আছে বন্ধ সেলের দরজা জানালা দিয়ে। মতিন সাহেব, টিপু বিশ্বাস ও অন্যান্যরা দেখালো আমাকে বিজয়ের চিহ্ন। এই বিচার বিপ্লবীদের তাদের অগোচরে এক করল। ফাঁসির আসামিদের নির্ধারিত জায়গা ৮ নম্বর সেলে আমাকে নিয়ে আসা হলো। পাশের ৩টি সেলে আরও ৩ জন ফাঁসির আসামি। ছোট সেলটি ভালোই, বেশ পরিষ্কার। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন জীবনের দিকে তাকাই, তাতে লজ্জার তো কিছুই নেই। আমার জীবনের নানান ঘটনা আমাকে আমার জাতির সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে। এর মতো বড় সুখ, বড় আনন্দ আর কি হতে পারে? নিতু, যিশু ও মিশুর কথা সবার কথা মনে পড়ে। তাদের জন্য অর্থসম্পদ কিছুই আমি রেখে যাইনি, কিন্তু আমার সমগ্র জাতি রয়েছে তাদের জন্য। আমরা দেখেছি শত সহস্র উলঙ্গ, মায়া, ভালোবাসা বঞ্চিত শিশু। তাদের জন্য আমি একটা নিরাপদ আশ্রয় গড়তে চেয়েছি। বাঙালি জাতির জন্য উদ্ভাসিত সূর্যের আর কত দেরি? না, আর দেরি নেই। সূর্য উঠল বলে এই দেশ সৃষ্টির জন্য আমি রক্ত দিয়েছি। সেই সূর্যের জন্য আমি প্রাণ দেব, যা আমার জাতিকে আলোকিত করবে, উজ্জীবিত করবে। এর চাইতে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? আমাকে কেউ হত্যা করতে পারে না। আমি আমার সমগ্র জাতির মধ্যে প্রকাশিত। আমাকে হত্যা করতে হলে সমগ্র জাতিকে হত্যা করতে হবে। কোন শক্তি তা করতে পারে? কেউ পারবে না। আজকের পত্রিকায় এলো আমার মৃত্যুদণ্ড ও অন্যান্যদের বিভিন্ন শাস্তির খবর ছাপা হয়েছে প্রথম পাতায়। মামলায় যা বিবরণ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা। রাজসাক্ষীদের জবানবন্দিতে প্রকাশ পেয়েছে আমার নেতৃত্বে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লব ঘটে। আমার নির্দেশে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। আমার দ্বারা বর্তমান সরকার গঠন হয়। এই মামলায় কাদেরিয়া বাহিনীর কোনো উল্লেখই ছিল না। অ্যাডভোকেট আতাউর রহমান, জুলমত আলী ও অন্যান্যরা যারা উপস্থিত ছিলেন, তারা যেন এই মিথ্যা প্রচারের প্রতিবাদ করেন এবং সমগ্র মামলাটি প্রকাশের ব্যবস্থা করেন। আমি মৃত্যুর জন্য ভয় পাই না, কিন্তু বিশ্বাসঘাতক চক্রান্তকারী জিয়া আমাকে জনগণের সামনে হেয় করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। আতাউর রহমান ও অন্যান্যদের বলবে, সত্য প্রকাশ তাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি তারা ব্যর্থ হন, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। তোমরা আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা, আদরণীয়। বিচার ঘরে বসে জিয়া অনেক কবিতা লেখে, তারই একটি অংশ। জন্মেছি সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়ে দিলাম। জন্মেছি তোমাদের শোষণের হাত দুটো ভাঙব বলে, ভেঙে দিলাম। জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম। জন্ম আর মৃত্যুর দুটি বিশাল পাথর রেখে গেলাম। পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম। পৃথিবী অবশেষে এবারের মতো বিদায় নিলাম। তোমাদের তাহের। ১৭ই জুলাই রায় ঘোষণার পরদিন ১৮ই জুলাই ঢাকা সেন্ট্রাল জেল থেকে পরিবারের কাছে লেখা তাহেরের শেষ চিঠি। তাহেরের সবগুলো চিঠি গোপনে আইনজীবী জিনাত আলী ও শরীফ চাকলাদারের মাধ্যমে মিসেস তাহেরের হস্তগত হয়। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব, ফাঁসির মঞ্চে কর্নেল তাহের। আশা করি এই বইটি আপনাদের জন্য একটি আই ওপেনিং বই হতে চলেছে। আপনারা বাঙালি জাতির প্রকৃত ইতিহাস, বাঙালি জাতির প্রকৃত বীরদেরকে চিনতে পারবেন। এরকম আরও অসাধারণ সব ইতিহাসের বই যা আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন সকল বই শুনতেই অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।